নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি খেলার জগৎ অনুষ্ঠান। সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতার প্রথম বাছাই শিবির থেকে ডাক পেলেন শিলচরের রজক হাজাম। অপরদিকে এক্সপোজার ট্যুরে নামিবিয়ার বিরুদ্ধে রাজ্য দলে ডাক পেয়েছেন শিলচরের উর্মিলা চ্যাটার্জি। আন্তঃজেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিলচরের পুরুষ ও মহিলা দল রওনা হচ্ছে। এ সমস্ত ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য আকাশবাণীকে জানালেন, নমস্কার, সবাইকে শুভেচ্ছা। 2026 সালের আমাদের জেলা ক্রীড়া সংস্থায় আজ সন্তোষ ট্রফির ফুটবল ট্রায়ালের সিলেকশনের যে ট্রায়াল ক্যাম্প হয়েছিল তাতে শিলচর জেলা দলের একজন প্লেয়ার চান্স পেয়েছে। রাজক হাজাং ছেলেটা আগামী 2 তারিখ সকাল 8টায় রিপোর্ট করতে হবে সেকেন্ড এডিশন ট্রায়ালের গুয়াহাটিতে। আসাম স্টেট মেন্স ফুটবল সিনিয়র সন্তোষ ট্রফির যে ট্রায়াল হবে, বিগত সপ্তাহে রামপুর টি গার্ডেনে এই জুনের ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। এই জুন থেকে শুধু শিলচরের রজক হাজাং চান্স পেয়েছে। আগামী 2 তারিখ ওকে দ্বিতীয় রাউন্ডে ট্রায়ালে যাওয়ার জন্য আজ আসাম ফুটবল নির্দেশ পাঠিয়েছে। কতজন যোগ দিয়েছিল এই ট্রায়াল ক্যাম্প? তখন এখানে শিলচরে টোটাল 45 জন ট্রায়াল ক্যাম্পে যোগ দিয়েছিল। ট্রায়াল ক্যাম্প থেকে 2-3 জন প্লেয়ার সিলেকশন হয়েছিল, কিন্তু ওদের সিআরএস না থাকার কারণে ওরা সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি। শুধু রাজক হাজাং কাছাড় থেকে সুযোগ পেয়েছে এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তার প্রতি অভিনন্দন রইল। গতকালকে আসাম ক্রিকেটের এক্সপ্লোরার ট্যুর নামিবিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ হবে। সেই ম্যাচে শিলচর জেলা দলের উর্মিলা চ্যাটার্জি সুযোগ পেয়েছে। আর আগামী 2 তারিখ শিলচর জেলা মহিলা খো দল রওনা হবে জাগিরোডের উদ্দেশ্যে ইন্টার ডিস্ট্রিক্ট খো চ্যাম্পিয়নশিপ খেলতে, এবং 4 তারিখে যাবে 19তম সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট খো চ্যাম্পিয়নশিপ বয়েজ তিনসুকিয়াতে। আমাদের এখানে ট্রায়াল ক্যাম্প করে আমরা দল 2টি নির্বাচন করেছি। দল পুরা প্রস্তুত। আজকেও আমাদের শিলচর দলে টাউন ক্লাব আয়োজিত খো প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে, সেখানে খেলা হয়েছে। আর আমরা মোটামুটি দল বাছাই করে নিয়েছি। মেয়েদের টিম 2 তারিখ আর ছেলেদের টিম 4 তারিখ রওনা হবে। এই যে নামিবিয়ার বিরুদ্ধে এক্সপোজার ট্যুর, এটা একটা এক্সপোজার ট্যুর হিসাবে নামিবিয়া আসবে। গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ। শিলচর জেলা থেকে উর্মিলা চ্যাটার্জিকে এই দলে স্থান দেওয়া হয়েছে। আসাম দলে না জাতীয় দলে? হ্যাঁ, আসাম দলে। তো এটা কি মানে একটা বড় প্রাপ্তি উর্মিলার জন্য বা শিলচর ক্রিকেটারের জন্য? উর্মিলা আগেও খেলেছে, কাজেই নতুন করে না, আগেও ট্রায়াল ক্যাম্পেও গেছে। এটা অ্যাকচুয়ালি এই এক্সপোজারটা হবে ট্রায়াল কাম সিলেকশন ক্যাম্প। ওইটার নিয়ে 2 তারিখ একটা সিলেকশন ক্যাম্প হবে ওই টিমটাকে নিয়ে। সেই 25 জনের টিম থেকে সিলেক্ট হওয়ার পর নামিবিয়ার সাথে খেলবে। কারণ বর্তমানে 25 জনের দল ঘোষণা করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। 2 তারিখ ওদের ট্রায়াল হবে এসিএস স্টেডিয়ামে। ট্রায়াল থেকে সিলেক্ট করে নামিবিয়ার বিরুদ্ধে ওরা পরবর্তীতে খেলবে। ইতিমধ্যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা মাঠ তৈরির জন্য প্রস্তুতি চলছে। তো বর্তমানে আগামীতে কি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বা এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? মাঠ মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন মাঠের মধ্যে ওয়াটারিং করা হচ্ছে। 2-1 দিনের ভিতরে রোলারিং করা হবে। আমি আশাবাদী ফার্স্ট উইকেই খেলার জন্য মাঠ পুরা পাওয়া যাবে। আমরা প্রতিযোগিতা শুরু হবে। ক্রিকেট এখন আসাম প্রিমিয়ার ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ফার্স্ট রাউন্ডের, এপিসিসি আয়োজিত। তারপর ওই টুর্নামেন্টে শিলচর থেকে টোটাল 6টা দল খেলবে। ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইটখোলা অ্যাথলেটিক, ইউনাইটেড ক্লাব, টেবিল টেনিস ক্লাব উধারবন্দ,
এই 6টা দলই খেলবে। এরপর তারপরে এখান থেকে ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পরে যে জয়ীরা হবে সেকেন্ড রাউন্ডে যাবে। সেকেন্ড রাউন্ড কখন হবে এসিএ যা নির্দেশ দিবে সেই নির্দেশ মতোই হবে। পরবর্তী কোনো টুর্নামেন্ট? পরবর্তী টুর্নামেন্ট আমরা আসাম প্রিমিয়ার ক্লাব কাপ শেষ করার পর আমাদের সুপার ডিভিশন ক্রিকেট শুরু হবে। আর ইন্ডিয়া ক্লাবেও আমরা মাঠ তৈরি করেছি, পুরাপুরি তৈরি হয়ে গেলে সেখানেও আমরা সেকেন্ড ডিভিশন শুরু করে দেব। শিলচর জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি? না, নতুন কমিটি গঠনের জন্য আহুত সভা ডাকা হয়েছিল গভর্নিং বডির, সেই সভা ব্যস্তে গিয়েছে। আসাম অলিম্পিকের 2জন অবজারভার জাহিরুল ইসলাম আর রাজ কাকতি উপস্থিত ছিলেন। তাছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আইএস অফিসার একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তার পরবর্তীতে আমরা সেই সভায় সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। তাই আগামী দিনে কি হবে কিছুটা নির্ভর করছে আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর। আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন যা নির্দেশ দেবে তা আমরা নির্দেশ মতোই পালন করব। শনিবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হলো সুব্রত কুমার গুহ ক্রিকেট লিগের ফাইনাল। এই ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, হ্যাঁ, আমাদের সুব্রত কুমার গুহ বি ডিভিশন খেলা শুরু হয়েছিল আমাদের 16 তারিখ থেকে, যেটার ফাইনাল হয়েছে 27 তারিখ। 27 ডিসেম্বর শেষ হয়েছে। এটা আমাদের কাটলিছড়া ব্লু প্যান্থার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ইনিশিয়েটিভ পিপল সোসাইটি টিমকে হারিয়ে। ফাইনাল খুব প্রতিদ্বন্দ্বিপূর্ণ ছিল। ফাইনালটা 30 ওভারের ছিল। 30 ওভারে ব্লু প্যান্থার 125 রান করে আর প্রতিপক্ষ আইপিএস 118 রান করে 7 রানে ম্যাচ জিতে যায় ব্লু প্যান্থার। খুব ভালো পারফরমেন্স করে স্বর্ণদীপ সাহা ও ব্যাট হাতে 32 বলে 30 রান করে এবং বল হাতে 6 ওভারে 17 রান দিয়ে 3টি উইকেট নেয়, যার উদ্বোধন হয়ে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আমাদের এখানে। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে সুহান বিশ্বাস। ম্যান অফ দ্য বেস্ট বোলার হয়েছে সুহান বিশ্বাস। বেস্ট ব্যাটসম্যান হয়েছে শাহেদ আহমেদ। আর আমাদের বি ডিভিশনটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, যার জন্য আমি আমাদের ডিএসের পক্ষ থেকে ক্লাব দিগকে আমি আমাকে শুভেচ্ছা জানাই যে ওরা আমাদের খুবভাবে হেল্প করেছে, যার জন্য আমরা মরশুমের প্রথম টুর্নামেন্টে শেষ করতে পারলাম। আর এখন আমাদের এপিসিসি শুরু হয়েছে এই 29 তারিখ থেকে। এটা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। 20 জানুয়ারি পর্যন্ত, 20 জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। তারপরে আমাদের ডিসি মাঠটা নিয়ে নেবেন এক সপ্তাহের জন্য। তারপরে আবার 2 তারিখ শেষ হবে। 2 ফেব্রুয়ারি আমাদের ক্লাব কাপ শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত 3টি ম্যাচ হয়েছে। 3টি ম্যাচে প্রথম ম্যাচে জয়ী হয়েছে ব্লাড মাউথ, দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছে রাইজিং ইয়ংস্টার, তৃতীয় ম্যাচে জয়ী হয়েছে আজকে স্টারে। আর উল্লেখযোগ্য হলো আমাদের হাইলাকান্দির ক্রিকেটের ইতিহাসে ব্লাড মাউথ মানে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে ওয়ান ডে ফরম্যাটে, যেটা আমাদের মানে প্রথম দিন 29 তারিখ রেকর্ড হয়েছে 397 রান করেছে ওরা এফএসসির প্রথম দিনই। হ্যাঁ, প্রথম দিনে এপিসিসি প্রথম দিনে ব্লাড মাউথ জিএলএস আলকাপুরের বিপক্ষে 397 রান করেছে। আর আমাদের ওই ম্যাচে সৌম্যকান্তি পাল সেঞ্চুরি মেরেছে। 40 বলে 101 রান করেছে, 45 বলে 101 রান করেছে। আর 2জন 50 মেরেছে, বরণজ্যোতি মালাকার এবং বিভা ভূষণ নাথ। তো এই খেলা মাসব্যাপী চলবে সম্ভবত। হ্যাঁ, একদম পুরো মাস চলবে, কারণ পুরো মাস থাকবে, কারণ আমাদের এখানে 10 টিমের খেলা হচ্ছে। এজন্য আমাদের মানে লিগ কাম নকআউট হবে। আর এবার তো মানে এশিয়া এটা সেমিফাইনাল এবং ফাইনাল 2 ডেজ করে দিয়েছে। এই জন্য পুরো 1 মাস চলবে এটা। ইতিমধ্যে ক্রিকেট মৌসুমের খেলাগুলো জমে উঠেছে বেশ, দর্শক পুরো জমে উঠেছে। প্রত্যেক দিনে ভালো দর্শক হচ্ছে আমাদের এখানে এমনিই দর্শক হয়ে থাকে। আর এখানে দর্শক প্রত্যেক দিনে হচ্ছে, কিন্তু এই
তিন চার সপ্তাহ দিন ধরে কিন্তু খুব ঠান্ডা হয়েছে আমাদের এখানে, খুব ঠান্ডা ফেলেছে আমাদের বরাকবেলিতে, যার জন্য সকাল দিকে একটু আমাদের রাইট টাইম ছিল 8:30টায়, কিন্তু আমরা এখন 9টায় স্টার্ট করছি, কারণ উপায় নেই, হুম হুম মানে হুম। একটু ফগি ওয়েদার থাকে, যার জন্য আমাদের 9টায় শুরু করতে হচ্ছে ম্যাচগুলো। প্রতিদিন 9টায় শুরু হচ্ছে সব। হ্যাঁ, আমরা প্রথম টাইমিং ছিল 8:30, কিন্তু এখন 9টা 9:10-এ শুরু করতে লাগছে, কারণ ফগি ওয়েদার চলছে, ঠান্ডা খুব বেশি, যার জন্য আমাদের 9টা 9:10-এর ম্যাচ শুরু করতে হবে। হুম হুম। ডিএসএর কর্মকর্তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। হ্যাঁ, সবাই সার্বিকভাবে সহযোগিতা, সবাই সবার ডিপার্টমেন্টের সুন্দর সহযোগিতা করে যাচ্ছেন, যার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখন পর্যন্ত, আর যার জন্য আমরা খুব সুন্দরই আমরা টুর্নামেন্টটা চলে যেতে পারছি। আহ, এইটা এফএসসির শেষ খেলাটা সম্ভবত কত তারিখ হবে? 31/1 এখন পর্যন্ত ডেট আছে 31/1, কিন্তু আমাদের 26শে জানুয়ারির জন্য আমাদের মাঠে তো একটু এই যে গর্ত তো হয়ে থাকে, যার জন্য যদি এটা মেরামত করতে আরো একদিন চলে যায়, তাহলে 1-2 দিন হয়তো ফাইনালটা পিছিয়ে যাবে। হুম হুম। তো আপাতত মাঠের অবস্থা ভালো রয়েছে। হ্যাঁ, মাঠের অবস্থা খুব ভালো কন্ডিশনে রয়েছে। আউটফিল্ড আমার দেখা মতে, মানে আমাদের যে ইডেন গার্ডেন আছে, এটা আমাদের ইন্টারন্যাশনাল ইডেন গার্ডেনের সবচেয়ে আউটফিল্ড ফার্স্ট থাকে, হুম হুম হুম। সেটাকে হার মানিয়ে নেবে আমাদের, এটা এবছর এটা অত ফাস্ট হয়েছে আউটফিল্ড গুলো। হুম হুম হুম। তো রাজ্যভিত্তিক খেলাগুলো সম্ভব হবে এই মাঠে সম্ভবত। আশা করছি তো। আমাদের রাজ্যভিত্তিক হচ্ছে না, কারণ আমাদের দেখুন হোটেলের একটা প্রবলেম আছে, যার জন্য দেখা যাক। আশা তো আমাদের যথেষ্ট হয়ে গেছে, এখন আর আশা তো আমরা একটা স্টেট পর্যায়ের ম্যাচ পাবো আশা আহ, করছি। এই মৌসুমের সম্ভাবনা রয়েছে। এই মরশুমে না হলে নেক্সট মরশুমে তো পাবো, একদম শিওর। নেক্সট মরশুমে তো এখন তো প্রায় খেলা শেষ হয়ে যাচ্ছে, 19 শেষ হয়ে যাচ্ছে, 16-এ চলছে। এখন রঞ্জি লেভেলের ম্যাচ হবে না, কারণ রঞ্জি লেভেলের ম্যাচ হতে এখনো আরো বহুত দেরি আছে আমাদের এখানে, আরো সময় লাগবে আর কি। আরো সময় লাগবে। ক্রিকেট বিভাগের আর কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা রয়েছে, যেমন আমরা চাচ্ছি এটার পরে আমরা আমরা ফার্স্ট ডিভিশন লিগটা করে নিতে। ফার্স্ট ডিভিশন লিগটা করে নিলে তারপরে একটা একটা টি20 করাবো সব, এরপরে আমাদের একটা আশা আছে যে আমরা একটা পুরো বরাক ভিত্তিক একটা বড় টুর্নামেন্টের টি20 করাবো হুম হুম হুম। আমরা। আহ, যদি টাইম পাই তাহলে আরো একটা টুর্নামেন্ট করবো। এটা আমাদের এখন আছে যে আমাদের এখন ফার্স্ট ডিভিশন লিগ করাবো, এটা এপিসিসি করে, হুম হুম হুম। তারপরে একটা টি20 করাবো, তারপরে বরাক ভিত্তিক একটা টি20 করাবো, তারপরে মেয়েদের একটা টুর্নামেন্ট আমরা ওমেন্স ক্রিকেটের জন্য আমরা একটা টুর্নামেন্ট করানোর চেষ্টা করছি, দেখি আমরা কতটুকু সফল হতে পারি। মেয়েরা মেয়েরা এখন অপরচুনিটি পাচ্ছে না, যার জন্য মেয়েরা ম্যাচই পাচ্ছে না। মেয়েরা সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছেন। হ্যাঁ, মোটামুটি প্রস্তুত আছেন। আমাদের তো বিকালে তো কোচিং হচ্ছে, আমাদের ফিল্ডে কোচ ব্লাড মাদারি, মেয়েরাও আসছে, ছেলেরাও আসছে, সবাই মিলে মোটামুটি মাঠ পুরো সেজে আছে পুরো। খেলার জন্য তৈরি রয়েছে। একদম পুরো পুরো রেডি আছে। বিকালে আপনি আমাদের মাঠে প্রচুর প্লেয়ার আসে, অ্যাথলেটিকের প্লেয়ার আসে, ক্রিকেটের প্লেয়ার আসছে, ফুটবলের সাইডে দিয়ে চলছে, ভলিবলের প্লেয়ার গুলো আসছে, কবাডির প্লেয়ার গুলো আসছে। খুব মজা লাগছে যে এখন একটা এনভায়রনমেন্ট চলছে। হুম হুম। আমাদের হাইলাকান্দি বাসার ঘর থেকে সবাইকে আমাদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হুম হুম হুম। আমাদের ডিএস এর পক্ষ থেকে, আমরা হাইলাকান্দির পক্ষ থেকে, হাইলাকান্দিবাসীর পক্ষ থেকে আমরা সবাইকে আমাদের 2026-এর শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সবের ভালো সময় কাটুক নতুন বছরে, আর পুরনো বছরের স্মৃতিগুলো আমাদের মনের মধ্যে থাকে। এই জন্য আমাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রীভূমি জেলার সদর শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছে জুবিন গার্গ মেমোরিয়াল ক্রিকেট প্রতিযোগিতা। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে মর্নিং ক্লাবের প্রতিষ্ঠাতা বীরেশ্বর দে বললেন, জুবিন গার্গ মেমোরিয়াল ট্রফির আয়োজনের পিছনে প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের ফিল্ডের ঠিক পার্শ্ববর্তী যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রমণীমোহন ইনস্টিটিউট। এই রমণীমোহন ইনস্টিটিউটে প্রান্তিক বলে একটি শিক্ষা প্রতিষ্ঠান চলছিল, যেখানে জুবিন গার্গ ওনার প্রি প্রাইমারি এডুকেশনটি কমপ্লিট করেন। ওনার জীবনের প্রথম যে আপনার পড়ার অধ্যায়টি এখান থেকে উনি করে যান। তখন ওনার বাবা এখানে উনি নন জুডিশিয়াল অফিসার হিসাবে এখানে পোস্টেড ছিলেন।
তো এটা হচ্ছে এখানের জুবিন গার্গ মারা যাওয়ার পর আমরা মনে করি যে এই উনার স্মৃতিতে একটা টুর্নামেন্ট যদি আয়োজিত করি, এক তো হচ্ছে যে আমাদের টেনিস বল টুর্নামেন্ট করার পিছনে একটা নিজস্ব আমাদের একটা প্রিন্সিপাল একটা ইচ্ছা আছে যে টেনিস বল খেলা নিয়ে আমাদের এখানে এই অঞ্চলে যেরকম সবার যেরকম ইচ্ছা কিংবা আমি আগ্রহ দেখেছি, সেই হিসাবে ট্যালেন্ট যেটা আছে ওই ট্যালেন্টটা ওইভাবে মানে আমাদের সবার সামনে আসছে না। ডিস্ট্রিবিউটেড ওয়েতে সবাই খেলছে, বিভিন্ন ছোটো ছোটো টুর্নামেন্টে, বিভিন্ন নাইট ক্রিকেট বা এরকম টাইপের টুর্নামেন্টে খেলে যাচ্ছে। তো আমি চাইছিলাম একটা মেজর টুর্নামেন্ট হোক, যেখানের মধ্যে এসে ওই ট্যালেন্টটা এক জায়গায় ওরা পারফর্ম করে যাবে, একজনও আরেকজনের প্রতিপক্ষ হিসাবে নিজের পারফর্ম করে নিজের প্রতিভাকে মেলে তুলতে পারবে। তো একটা ছোট একটা প্রিমিসেসে, যেখানে ধরেন এই মাঠটা যেটা নীলমণি স্কুল গ্রাউন্ড, নীলমণি স্কুল গ্রাউন্ডে যেহেতু ঐতিহাসিকভাবে জুবিন গার্গের সাথে জড়িত, তো এটা একটা কানেকশন যার জন্য জুবিন গার্গের স্মৃতিতে করছি। সেকেন্ড উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে টেনিস বল ক্রিকেটের ট্যালেন্টটা এক জায়গায় এসে ওরা পারফর্ম করে একে অপরের এগেনস্টে মানে খেলে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্লাস মানে যেহেতু এটা একটা ওয়াইড স্কিল টুর্নামেন্ট, তো এখানে সবাই মানে পারফর্ম করে অ্যাটলিস্ট কনফিডেন্সটাও পেতে পারবে যে আমি এরকম একটু ভালো এস্টাবলিশ বলারের এগেনস্টে কিংবা ব্যাটসম্যানের এগেনস্টে পারফর্ম করেছি। তো এটা আমার উদ্দেশ্য ছিল যে এই জুবিন গার্গ নামে টেনিস বল টুর্নামেন্টটি করার জন্য আর কি। তো এখানে কতটা টিম জয়েন করলো? এখানে টোটাল 24 টিমস মানে 24টা টিম পার্টিসিপেট করেছে, যারা শিলচর থেকে এসছে, যারা হাইলাকান্দি, বদরপুর বিভিন্ন এলাকার থেকে ওরা রিপ্রেজেন্ট করছে। ইভেন কম্বাইন্ড টিমও আছে এখানে, যেমন কিছু প্লেয়ার করিমগঞ্জ, কিছু বদরপুর, কিছু শিলচর এবং মিলে ওরকম টিম করেছে আর কি। আমাদের এখানে এই টুর্নামেন্টেও ধরে নিন সৈয়দ রেজাউল হোসেন বলে একজন আসেন, উনি ISCL ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট পার্টিসিপেট করে এসছেন। এরকম অনেকেই আছে যারা খেলছে এখানে এই টুর্নামেন্টে আর কি। সেখানে আপনার প্রাইজের ব্যাপারটা কীরকম রেখেছে? প্রথম পুরস্কার হিসাবে আমরা 30,000 টাকা রাখছি। সেকেন্ড যারা রানার্স আপ হবে ওদের জন্য 20,000 রুপিস। ম্যান অফ দ্য ম্যাচ আছে, প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আছে। ম্যান অফ দ্য সিরিজ হিসাবে টেলিভিশন মানে 24 ইঞ্চ LED টিভি প্লাস ট্রফি, প্লাস প্রত্যেকটা ম্যাচের জন্য আমাদের যেরকম বললাম ম্যান অফ দ্য ম্যাচ আছে, সঙ্গে আছে ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, প্লাস এমার্জিং প্লেয়ার হিসাবে আমরা একটা আমাদের একটা এডিশন আছে, যেখানের মধ্যে আমরা বলতে পারি যে যারা ইয়াং ধরে নিন আন্ডার 17 রেঞ্জের যারা প্লেয়ার যারা পার্টিসিপেট করছে, অ্যারাউন্ড 17 ইয়ার্স রেঞ্জের, আমরা 17 ইয়ার্স আমরা এখানে একটা রেখেছি যে এই যারা ধরে নিন পারফর্ম করেছে, তাদের ট্যালেন্ট আছে, ধরে নিন হয়তো আগে যেতে পারেনি, কিন্তু আমরা ওকে আইডেন্টিফাই করে তারপর ওদেরকে আমরা যেখানে যারা ক্রিকেটের এখানে যে কর্মকর্তা আছে ওদের সামনে আমরা প্রেজেন্ট করবো যে ওদেরকে গ্রুম করা হোক, ওদের ট্যালেন্ট আছে, এরকম একটা ইচ্ছা আর কি আমাদের। তো সেখানে আপনাদের মানে খেলার নিয়মটা কিভাবে, যেহেতু যে 24টা টিম, তো আপনারা খেলার নিয়মটা কীরকম রেখেছেন? ফার্স্ট রাউন্ডে অ্যাকচুয়ালি পুরো টুর্নামেন্টে নকআউটের ভিত্তিতে চলছে। ফার্স্ট 24 টিমসের অবভিয়াসলি 12 টিমস মানে হবে, ম্যাচেস হবে। 12 ম্যাচ পর আমাদের যারা বেস্ট টিমস থাকে তারা নেক্সট লেভেলে যাবে, এর করে মানে নর্মাল আপনার নকআউট টুর্নামেন্ট লেভেলেই চলছে। তো নকআউট বেসিসে এই ভিত্তিতেই আমাদের টুর্নামেন্টটা হবে আর কি। ফার্স্ট রাউন্ড, তারপর ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড করে সেমিফাইনাল, ফাইনাল। আমরা দেখেছি টোটাল 25 ম্যাচেস আমরা এখানে কন্ডাক্ট করবো। 25th ম্যাচটা ফাইনাল হবে, যেটা আমাদের 4 তারিখে আমরা আয়োজন করবো আর কি। তো সেখানে কোনো এন্ট্রি ফি রয়েছে? হ্যাঁ, এন্ট্রি ফি হিসাবে আমরা প্রত্যেক টিমের কাছ থেকে 2500 রুপিস করে নিয়েছি, 2500 টাকা করে সবার কাছ থেকে নিয়েছি। আর ধরে নিন কোনো যদি স্পেসিফিক ধরে নিন কোনোটা মানে সংগঠন কিংবা ধরে নিন যারা আর্থিকভাবে এরকম সচ্ছল না, ওদেরকে আমরা স্পন্সরও করেছি। ধরে নিন টিমের এমন কিছু স্টুডেন্টস আছে যারা ধরে নিন ভালো খেলছে, ওরা মানে ইচ্ছা পার্টিসিপেট করার জন্য আমাদেরকে ওরা কন্ট্যাক্ট করেছে, তো ওর জন্য আমরা স্পন্সরশিপও জোগাড় করে দিয়েছি আর কি। তো খেলাটা কবে শুরু হলো এবং কবে পর্যন্ত চলবে? 27 তারিখ থেকে শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে, 4 তারিখ ফাইনাল। 4 তারিখ মানে সেটা কি আপনার রাত্রি বা দিনে? না, সব এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ দিনেই হবে। এটা ডে ফরম্যাটে চলছে টুর্নামেন্টটা আর কি। এবারে এডিশনটা পুরোটাই ডে ফরম্যাটে চলছে। তো ভারতখ্যাত শিল্পী জুবিন গার্গের স্মরণে যে খেলাটা হচ্ছে, তার সাথে আগামী দিনে কি আপনারা নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চান? দেখুন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো যে জুবিন গার্গ যেহেতু আসামের একজন প্রধান একজন আসামের রিফ্লেকশন হিসাবে ওনার গান, ওনার প্রতিভা, ওনার যে মানে যে কাজ করে গেছেন আসামের জন্য, আমরা মনে করি যে ইউথ হিসাবে উনি নিজেও একজন ইয়াংস্টার হিসাবে ক্রিকেট খেলতে ভালোবাসতেন। প্লাস উনি একজন বলতে পারেন যে উনি একজন এমন ব্যক্তিও ছিলেন যে উনি নিজের মনের ভাবকে সবসময় ফ্রি উইল হিসাবে উনি ওনাকে প্রেজেন্ট করে গেছেন। হি ওয়াজ এ ভেরি ফ্রি উইল পারসন। তো ওনার যে উনি নিজেও ক্রিকেট খুব ভালোবাসতেন। তো ওনার প্রতি আমাদের এটা টুর্নামেন্টটা ছোটো একটা শ্রদ্ধার ধরে নিন একটা উদাহরণ মাত্র, যে আমরা সবাই ওনাকে মনে রাখি, ওনাকে একটা উদাহরণ হিসাবে দেখি।
সেকেন্ড হচ্ছে গিয়ে যে জুবিন গার্গ আমাদের এই ইয়াং জেনারেশনের কাছে একজন এরকম দর্শনীয় ব্যক্তি হিসাবে ছিলেন, যার প্রতিভা কিংবা ওনার যে সামাজিক ওনার কার্যক্রম যে কর্মকাণ্ড উনি করে গেছেন, যে বিভিন্নভাবে কোভিডের সময়, তারপরে তার আগে অনেক কিছু উদাহরণ আছে। আমরা চাই যে এই টুর্নামেন্টের মাধ্যমে টুর্নামেন্টের মধ্যে একটা এডিশন স্পেসিফিক্যালি আছেও, ফাইনালের দিন আমরা ওনার জীবনের উপর কিছু একটা আলোকপাত করে আমরা মানে একটা ছোটো একটা বক্তব্য রাখবো, তাতে আমাদের আশা যে আগামী প্রজন্ম প্রবুদ্ধ হবে। আর এটা আশা করছি যে ক্রিকেটের মাধ্যমে হোক, একটা সামাজিকভাবে আমরা সবাই এক জায়গায় মিলবো, একটা হেলদি পরিবেশ গঠন হবে। আমরা সেই সময়ে আমরা জুবিন গার্গের সম্বন্ধে 2-3টা কথা বলবো, প্লাস আমাদের বর্তমান সামাজিক পরিস্থিতিতে কী করণীয়, কীরকম আমাদের আমাদের শারীরিক বিকাশ, মানসিক বিকাশের জন্য কী কী জিনিস করা উচিত, এটা নিয়ে ছোটো একটা সেশন ফাইনাল ডেতে রেখেছি। তো এইসব মিলিয়ে আর কি আমরা চলে যাচ্ছি। তো আগামীতে কি বয়সভিত্তিক কোনো ক্রিকেট প্রতিযোগিতার ইচ্ছে রয়েছে আপনাদের জুবিন গার্গ স্মরণে? হ্যাঁ, এটা আমাদের ভালো বলেছেন। আমাদের আগামী সিরিজ যেটা নেক্সট ইয়ার যেটা করতে যাচ্ছি, এটাতে আমাদের প্ল্যান যে আমরা এটাতে একটা বয়সভিত্তিক অনুষ্ঠান করে একটা কম্পিটিশন করব, এটা স্কুল লেভেলে করার ইচ্ছা। এটা প্রথম এডিশন চলছে, যেহেতু প্রথম এডিশন, তো আমাদের অনেক বাধা বিপত্তির মাঝখান দিয়ে হয়ে আমরা এটাই স্টেজে পৌঁছেছি। আশা করি যে সময় ফিউচারে আমরা ওটাকে নিয়ে আরও আমরা বরাকভ্যালি লার্জ লেভেলে করে যাব। আর হয়তো এটা নিয়ে এমন কিছু ফিউচারে আমরা যেটা চাই যে শ্রীভূমি হোক বা সম্পূর্ণ বরাকভ্যালির একটা প্রাইম টুর্নামেন্ট হিসাবে আমরা মেলে তুলতে পারবো এই টুর্নামেন্টটাকে। তো মেয়েদের নিয়ে কোনো ভাবনা রয়েছে এই ব্যাপারে? হ্যাঁ, এই যে যেটা আমি বললাম বয়সভিত্তিক টুর্নামেন্ট, যেটা মেয়েদের আর ছেলেদের দুটো সেপারেট গ্রুপ থাকবে, যেখানে মেয়েদের গ্রুপের আমরা সেম এরকম ধরে নিন যেভাবে এই টুর্নামেন্টটা করেছি আমরা, যেখানে ওপেন ফর অল ছিল, এখন মেয়েদের একটা ওপেন ফর অল টেনিস টুর্নামেন্ট করব। তো এটার পরিকল্পনা ছিল এবছরই করার জন্য, কিন্তু আর্থিক অনুকূলতার জন্য করতে পারিনি। আশা করি আগামী বছর আমরা এটা করবো। মেয়েদের সম্পর্কে শুধু মেয়েদেরই হবে, প্লাস বয়সভিত্তিক একটা টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টে ঠিক আগে এটা আমরা করবো, তারপরে এটা ফাইনালস এটা হবে আর কি, মার্কি ইভেন্ট হিসাবে এটা। তো এই খেলা পরিচালনা রয়েছে মর্নিং ক্রিকেট ক্লাব বলে করিমগঞ্জের একটা। তো মর্নিং ক্রিকেট ক্লাবের মূল ইয়েটা কি, আপনার মোটোটা কি? হ্যাঁ, আমি 2017-এ আমি দিল্লি থেকে এখানে আসি। আমি গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে এখানে পোস্টিং হওয়ার পর আমি এখানে কয়েকদিন এখানে আমাদের কাজের ফাঁকে আমি চাইছিলাম যে ক্রিকেট খেলা নিয়ে কিছু একটা যদি করা যায় করে। প্লাস আমি চাইছিলাম যে আমাদের যারা কাজ করছি, যারা আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত আছি, তাদের জন্য একটা ছোটো একটা সকালে একটা শরীরচর্চা হয়ে গেলো, প্লাস ক্রিকেট খেলা নিয়ে একটা ধরনের ক্রিকেট খেলার খাতির একসাথে মিললাম আমরা। তো এটা নিয়ে ছোটো করে আমি এটা শুরু করেছিলাম একটা সংগঠন আর কি। তারপর ধীরে ধীরে সংগঠনটা বড় হয়ে আজকে ধরে নিন অ্যারাউন্ড 60 মেম্বার্স এখানে জড়িত আছে, যারা সবাই ক্রিকেট খেলার জন্য জড়িত আছে। আমরা সবাই এখানে শুধু আমরা ক্রিকেট চর্চা করি, টেনিস বলও খেলি। গত বছর আমি বি ডিভিশনে খেলেছি, লিগ খেলেছি। যদিও আমি আমার ইয়াং এই যে আমি ক্রিকেট খেলতাম, লিগ খেলেছি, এ ডিভিশনে খেলেছি, কিংবা আমি টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি করতাম, তখন কর্পোরেট লিগও খেলতাম। তো মেইন অ্যাকচুয়ালি ক্রিকেট যখন ইয়াং জেনারেশনে যারা খেলছে, অবভিয়াসলি এরকম কম্পিটিটিভ বেশি থাকবে। প্লাস আমার এটা আশা যে মর্নিং ক্রিকেট ক্লাবের মধ্যে শুধু ওয়ার্কিং ক্লাস, এখন এই বর্তমানে যেটা হয়েছে, এটা শুধু ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল আছে, এখন না ইয়াংস্টাররাও খেলছে এসে। তো এরকম করে মর্নিং ক্রিকেট ক্লাব একটা গার্ডিয়ান ওয়েল ডিরেক্টেড অর্গানাইজেশন, যেখানে এসে কিছু সিনিয়র্সের সাথে করে কিছু জুনিয়র্সরাও খেলবে, আর কিছু ফিউচারে হয়তো টেনিস বলের সাথে চর্চা করছি, সঙ্গে আমরা ধরে নিন আরও কিছু সামাজিক কার্যকলাপ করবো। তো মর্নিং ক্রিকেট ক্লাব আছে বিকজ উই প্লে ইন দ্য মর্নিং আওয়ার, সো দ্যাট ইজ মর্নিং। অ্যান্ড ক্রিকেট ক্লাব অবভিয়াসলি উই আর ক্রিকেট ক্লাব, সো দিস ইজ আ ভেরি সিম্পল নেম টু গো উইথ। বাট আমাদের আশা যে এই আমরা এটার মাঝে ছোটো ছোটো ওয়ার্কশপও করে থাকি, যেমন ধরে নিন ক্যারিয়ার বেসড ওয়ার্কশপ করে থাকি, ক্রিকেট কোচিং সেন্টার ছোটো ছোটো ওয়ার্কশপ করে থাকি, এসব কাজ করে যাচ্ছি ভিতরে আর কি। তো এটাই আর কি, যে মর্নিং ক্রিকেট ক্লাব শুধু সবার ক্লাব, করিমগঞ্জের না, শুধু বরাকভ্যালি সবাই। এটা ধরে নিন নতুন এটা এই ক্রিকেট খেলার মাধ্যমে, ক্রিকেট খেলার জড়িয়ে এই রাস্তায় ধরে আমরা হয়তো কিছু পজিটিভস কিছু সমাজে ছড়িয়ে দিতে পারবো, যেটা আমাদের ফিউচারে হয়তো সবার জন্য বেনিফিশিয়াল থাকবে। আমাদের জন্য যারা ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, যারা হয়তো ক্রিকেট অনেক বছর আগে ছেড়ে দিয়েছে অরিজিনাল কম্পিটিটিভ খেলা, ওরা তো একটা চান্স পাবেই ক্রিকেট খেলার জন্য। সাথে জুনিয়ররাও যাতে যারা আগে ক্রিকেটের যারা মাস্টার, যারা অনেক প্রফেশনাল ক্রিকেটার ছিল থেকে, প্লাস ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল সাথে এটা ক্যারিয়ারের একটা ডাইরেকশন পাবে, যেটা নিয়ে ওরা এগিয়ে যেতে পারবে। এটাই আশা ছিল। তো এই সীমান্ত শহর বা সীমান্ত জেলা এই ক্রিকেট পরিকাঠামো গড়তেই আপনাদের এই শুরুয়াতটা বলতে পারেন তাই। এটা খুব ভালো পয়েন্ট আপনি ধরেছেন। দেখুন, সব এখানে করিমগঞ্জ যেহেতু একটা ছোট শহর, আমি ধরি আপনি
যেহেতু মানে এখানে কোনো জিনিসকে গড়ে তোলার জন্য প্রথমে আমাদের এগিয়ে এসে কিছু করতে হবে এই আশা আমি রিয়েলাইজ করেছি যে এখানে আমাদের কিছু করতে হলে আমাদের প্রথমে স্টেপ নিতে হবে। সব কিছুই যে অ্যাডমিনিস্ট্রেশন করবে, সরকার করবে এরকম না, আমাদেরকে নিজেদের কিছু করতে হবে। এটা ভেবেই আমি এই ছোট একটা সংগঠন করেছিলাম, যে সংগঠনের কোনো পলিটিকের কোনো এজেন্ডা নেই, সামাজিক কর্মকাণ্ড আছে, কিন্তু মেইন খেলা। আমি আমাদের খেলাতেই সীমাবদ্ধ রাখছি, যেখানে খেলার জন্য এসেছি, খেলবো, এনজয় করব, কোনো ধরনের প্রবৃত্তি কিংবা কিছুর যাতে এখানে কোনো ইয়ে না পড়ে। এখন সীমান্ত জেলা তো ঠিকই কথা, প্লাস টেনিস বলের নিয়ে এত মানে অ্যাকচুয়ালি কী হয় কি প্রফেশনালিজমটা এখনও ডেভেলপ হয়নি, প্লাস প্রফেশনাল ওই মানে কী বলে মানে ইনসেন্টিভাইজড কোনো স্ট্রাকচার নেই। তো ওটাকে আমি ধীরে ধীরে আগিয়ে নিয়ে যাচ্ছি, যেখানের মধ্যে মানে আমি ফিল করি যে ফিউচারে টেনিস বলটাকে প্রফেশনাল, যেমন ন্যাশনাল লেভেলে এখন অনেক টুর্নামেন্ট হচ্ছে, ভালো বড় বড় টুর্নামেন্ট, যেখানে সচিন টেন্ডুলকারের মতো ব্যক্তিত্ব ইনভেস্ট করছে। তো হয়তো একটা সময় আসবে যে কর্মীজ থেকে আমরা 5 জন 6 জন 10 জন প্লেয়ার দেখবো যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে। তো এটা আমাদের একটা প্রাপ্তি হবে যদি এই প্রসেসের মাঝখান থেকে পাই, যেখানে আমরা একটা প্রফেশনাল স্ট্রাকচার এনে দেবো। টেনিস বল ক্রিকেটে দিচ্ছি, ঠিক ডিউজের জন্য তো স্ট্রাকচার আছে অলরেডি, হয়তো টেনিস খেলাটা নিয়ে একটু চর্চা করলে হয়তো আরও বেটার কিছু আমরা জায়গাতে পৌঁছাতে পারবো। তো দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার মোটোস বেসিক্যালি। তার কারণে একটা সুস্থ প্রজন্ম গড়ে উঠবে এই সীমান্ত জেলা থেকে, এটা আমি আশা রাখছি বেসিক্যালি। হয়তো পারবো, আর হয়তো আপনারা সবাই যদি আমাদেরকে সাহায্য করেন, আমি জানি যে এখানে অনেক পটেনশিয়াল অনেক কিছু আছে, শুধু আমাদের একটু একটা প্লেস হোল্ডার হিসাবে কাজ করার জন্য, একটা পেডেস্টাল দেওয়া, একটা প্লেস দেওয়া, হয়তো আমরা অনেক কিছু করতে পারবো সবাই মিলে করি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।